ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার যবে থেকে এই নোটিশটা করেছেন বা এই টুইটারটা করেছেন যে এই নেটের সিলেবাস চেঞ্জ হতে পারে, তবে থেকে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। কি করা উচিত এই সময়? সিলেবাস চেঞ্জ হলে কবে নাগাদ হতে পারে? এই সময় পড়াশোনাটা স্টপ রাখা উচিত না পড়াশোনাটা কন্টিনিউ রাখা উচিত? কারণ সদ্যই নেট এবং সেট দুটো পরীক্ষাই শেষ হয়েছে। আজকে সেই বিষয়টা নিয়েই কিন্তু ডিটেলস আলোচনা করব। সিলেবাস চেঞ্জ কবে হচ্ছে, এখন কি করা উচিত এই বিষয়টা নিয়ে। দেখো, কতগুলো প্রশ্ন আমাদের মধ্যে জন্মাচ্ছে, সেটা হচ্ছে সিলেবাস চেঞ্জ আদৌ হচ্ছে কিনা, দ্বিতীয়ত যদি চেঞ্জ হয় তবে কখন চেঞ্জ হচ্ছে, তৃতীয়ত হোয়াট সিলেবাস চেঞ্জ হলে কোন কোন জায়গাগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, চতুর্থত দেখো সিলেবাস চেঞ্জ হলে কোন কোন জায়গাগুলো চেঞ্জ হবার একেবারে সম্ভাবনা নেই, এখন কি কি করা যাবে না এবং এখন কি কি করা উচিত, এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা হবে। প্রথম প্রশ্নকে যদি আমরা ধরি যে সিলেবাস চেঞ্জ হচ্ছে কিনা, দেখো সিলেবাস চেঞ্জ হওয়ার কথা কিন্তু ওরা বলেছে এবং কি সিলেবাস চেঞ্জ হবে বলেছে, এনইপি 2022 অর্থাৎ নিউ এডুকেশন পলিসি, যেটা 2020-তে চেঞ্জ হয়েছিল পলিসিটা, তারপর থেকে সেই পলিসি অনুসারে সিলেবাসটা আনার কথা ওরা বলছে। এখন সেই পলিসি অনুসারে যদি সিলেবাসটা আসে তাহলে অবভিয়াসলি কিন্তু সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা জগদীশ কুমার টুইটারে একাধিকবার কিন্তু নানান পোস্ট শেয়ার করে জানিয়েছেন। আচ্ছা, সিলেবাস চেঞ্জ কখন হতে পারে? দেখো, ওরা ওই নোটিশটা করার সময় কিন্তু বা জগদীশ কুমার বলার সময় কিন্তু বলেছিলেন যে সিলেবাস চেঞ্জ হলে পর্যাপ্ত সময় স্টুডেন্টদেরকে দেওয়া হবে। পর্যাপ্ত সময় ইন দ্য মিনস হচ্ছে এই একটা পরীক্ষা শেষ হলো, ধরে নাও আমাদের পরবর্তী পরীক্ষাটা রয়েছে হচ্ছে জুন 2024। আচ্ছা, নেটে আরেকটা কথা বলে রাখি, নেটের যদি সিলেবাস চেঞ্জ হয় অবভিয়াসলি সেটেরও সিলেবাস চেঞ্জ হবে। তো আমরা আপাতত নেটটাকেই ফোকাস করে রাখছি, কারণ সামনে প্রথম আমাদের নেট পরীক্ষা। জুন 2024-এর জন্য যদি সিলেবাস চেঞ্জ হয় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়টা জেনে যাব, হয় জানুয়ারির ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু আমরা জেনে যাব। তো সিলেবাস চেঞ্জ কিন্তু যদিও হয়ে থাকে তাহলে আমরা এই সময় জেনে যাচ্ছি সিলেবাস চেঞ্জ হলে কোন কোন জায়গাগুলো চেঞ্জ হতে পারে। দেখো, একটা সিলেবাস যখন চেঞ্জ হয় তখন সমগ্র জায়গা জুড়ে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে, কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু কোর কিছু জায়গা থাকে, সেই জায়গাগুলো বাদ দিলে কিন্তু সেই সাবজেক্টের কিছু থাকে না এবং সেই জায়গাগুলো চেঞ্জ হওয়ার মতনও কিছু হয় না। হয়তো কিছু অংশ সংযোজন হয়, কিছু অংশ এদিক থেকে ওদিক হয়, কিন্তু ওভারঅল চেঞ্জ হওয়ার জায়গা সেই সমস্ত জায়গায় থাকে না। আমরা প্রত্যেকটা সাবজেক্ট জেনারেল পেপারের কোন কোন এরকম জায়গা রয়েছে সেটা আমরা পরে দেখছি যে কোন কোন জায়গায় হতে পারে। আচ্ছা, যাই হোক, কোন কোন জায়গাগুলো সম্ভাবনা নেই ওটাও আমরা ওই লিস্টেই দেখে নেব। এখন কি কি করা যাবে, দেখো বেসিক থিওরি যেটা আমাদের মানে বক্তব্য, যে পড়াশোনাটাকে যদি তুমি স্টপ করো তাহলে মুশকিল, কারণ তুমি এখন জানো না, সিলেবাস পুরোপুরি কনফার্ম নও যে এই জুন 2024-এর জন্যই নেটটার সিলেবাসটা চেঞ্জ হচ্ছে কিনা। সুতরাং দেখা গেল যে পরের ডিসেম্বর 2024-এর জন্য নেটের সিলেবাস চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে। সুতরাং পড়াশোনাটা কিন্তু অবভিয়াসলি কন্টিনিউ করা উচিত। কোন সেক্টর থেকে পড়াশোনাটা করা উচিত? যে সেক্টরগুলো থেকে তুমি দেখবে যে একেবারে যেগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, আমরা যদি সেই জায়গাগুলোকে এগিয়ে রাখি, সেই জায়গাগুলোকে পড়ে যদি কমপ্লিট করে রাখি, তখন যখন সিলেবাস চেঞ্জ হলো, যে জায়গাগুলো চেঞ্জ হলো সেই জায়গাগুলো কিন্তু আমরা সহজে অ্যাপ্রুভ করে নিতে পারবো বা অ্যাডাপ্ট করে নিতে পারবো যদি আমাদের এই জায়গাগুলোকে টোটাল কমপ্লিট থাকে। কারণ যখন সিলেবাস চেঞ্জ হবে ভাবতে হবে নতুন সমস্ত কিছু আসছে, বুক নতুন আসবে, বই নতুন, তখনও মার্কেটে বই কম পাওয়া যাবে, তারপরে তোমার নোট ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়টা। সুতরাং আমাদের যে জায়গাগুলো চেঞ্জ হবার নয় সেই জায়গাগুলোকে যদি আমরা কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু এই সমস্যাটা আর হওয়া উচিত নয়। আর একেবারেই কিন্তু এই সময় পড়াশোনাটা একেবারে কন্টিনিউ রাখা উচিত, ছাড়া উচিত নয়। আচ্ছা, কি কি চেঞ্জ হতে পারে বা কোন কোন জায়গাগুলো চেঞ্জ হবার বিশেষ সম্ভাবনা নেই সেই জায়গাটা আমরা একটু দেখে নেব। তার আগে দেখো, তোমরা ম্যারাথন ক্লাসের সময় প্রচুর জন জিজ্ঞাসা করেছিলে যে আমাদের নতুন ব্যাচ কবে শুরু হচ্ছে। জুন 2024-কে কেন্দ্র করে কিন্তু আমরা নতুন ব্যাচ শুরু করছি। সেক্ষেত্রে তোমরা অনেকেই জানো যে আমাদের কোর্সের ফ্যাসিলিটিগুলো কি থাকে। রেকর্ডেড ভিডিও ক্লাস থাকে, প্রথম পিডিএফ ইন ডিটেল পিডিএফ নোট থাকবে, রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে, প্রত্যেকটা টপিক ধরে ইন ডিটেলস রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে, মক টেস্ট থাকবে, প্র্যাকটিস সেট থাকবে, মক টেস্ট ইচ অ্যান্ড এভরি টপিক থেকে মক টেস্ট থাকবে, আর পিওয়াই কিউ থাকবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট থাকবে। আচ্ছা, ডেইলি টার্গেট, প্রতিদিনের নির্দিষ্ট টার্গেটের মধ্য দিয়ে কিন্তু এখানে পড়াশোনাটা তো হবে এবং অল টাইম সাপোর্ট থাকছে। এই টোটাল কোর্স বিষয়টা রয়েছে, এতজন ফ্যাকাল্টি মিলে ক্লাসগুলো নেবেন। আমি থাকছি, তাপস স্যার থাকবে, শিল্পা ম্যাম, ইন্দ্রজিৎ স্যার, সৌমন্ত্র স্যার, নিলয় স্যার, অমিত স্যার, আরও স্পেশাল গেস্ট, এই সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু চলবে আমাদের। টার্গেট জুন 2024। আচ্ছা, স্পেশাল অফার থাকছে 50% অফ। আমি স্পেশাল অফারটাও বলে দিচ্ছি কি থাকছে। দেখো, টোটাল কোর্স ফি আমাদের যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস জেনারেল পেপার মিলিয়ে যদি কেউ আমাদের কোর্স নেয় সেক্ষেত্রে টোটাল পড়ে হচ্ছে 22,000 টাকা।
ফিসটা তার 45% অফ থাকলে যেটা হয় 11,999। এছাড়া আরও কিছু জনের জন্য আরও এক্সট্রা 1,000 অফ করে দেওয়া হবে, সেটা আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, পেপার ওয়ানের আমাদের বেস্ট ফিস হচ্ছে 10,000, সেইটা 50% অফ করে 4,999। এগুলো 1 বছরের কোর্স ডিউরেশনে। এছাড়া ইনস্টলমেন্টের ব্যবস্থা থাকবে, তোমরা আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা ক্লিক করে কিন্তু এই বিষয়টা জানতে পারবে। আর এই D2024 এই কোডটাকে একটু মনে রাখবে, এই কোডটা প্রয়োজন হবে। আচ্ছা, দেখো কি কি বিষয় থাকছে স্পেশাল ফিচার্সে। দেখো, রিনিউয়াল পলিসি, স্পেশাল 25 এবং রিফান্ড পলিসি। দেখো, প্রথম কথা, রিনিউয়াল পলিসিটা কি? আমরা দাবি করি উইদিন 6 মান্থের মধ্যে আমরা গোটা নেটের সিলেবাসটাকে শেষ করে আমরা পরীক্ষা দেবো এবং তারপরে আবার সেই পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। অর্থাৎ উইদিন 1 ইয়ারের মধ্যে কিন্তু আমাদের নেট জেআরএফ কমপ্লিট। সেক্ষেত্রে কারো ধরো নেট কমপ্লিট হলো, জেআরএফ কমপ্লিট হয়নি, আরও সে পড়তে চাইছে, তখন কিন্তু দ্বিতীয় বছরের জন্য আমাদের কিন্তু টোটাল আর পুরো ফিস পে করা প্রয়োজন হয় না। জাস্ট দ্বিতীয় বছরে 2,500 থেকে 3,000-এর মধ্যে একটা ফিস করলে আবার 1 বছরে রিনিউয়াল হয়ে যায়। সুতরাং এই পয়েন্টটাকে মাথায় রেখো। দ্বিতীয় হচ্ছে স্পেশাল 25। স্পেশাল 25টা কোনটা? আমরা এই যে বললাম যে স্পেশাল 1,000 টাকা আরও অফ, অর্থাৎ ওই 11,999 থেকে আরও 1,000 অফ করে 10,999। একমাত্র 25 জন, আমরা প্রথম 25 জন স্টুডেন্টকেই কিন্তু এই ফ্যাসিলিটিটা দেবো, প্রথম 25 জন। এটা কিন্তু মাথায় রাখবে, এই স্ট্রিক্টলি থাকবে একেবারে। কারণ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে অ্যাডমিশন, ডিসেম্বর পর্যন্ত চলবে, 31 পর্যন্ত এই অফারটা। তার মধ্যে প্রথম 25 জন যারা নিচ্ছে তাদের জন্য ওই এক্সট্রা 1,000 টাকাটা অফ থাকছে। রিফান্ড পলিসি, ধরো এখন যারা নেট পরীক্ষা দিয়েছো, সেট পরীক্ষা দিয়েছো, এমন হতে পারে যে তোমরা নেট ক্র্যাক করে গেছো বা এখন কনফিউশনে রয়েছো, রেজাল্ট বেরোক তারপরে অ্যাডমিশন নেওয়ার কথা ভাববো, তাদের জন্য আমি আরেকটা আমরা পলিসি রেখেছি। সেটা হচ্ছে, ধরে নাও তুমি এবারে নেট পরীক্ষা দিয়েছো, সেট পরীক্ষা দিয়েছো, তুমি নেট জেআরএফ ক্র্যাক করে গেছো, সুতরাং তুমি আর পড়তে চাইছো না। সেক্ষেত্রে পুরো টাকাটা, যেহেতু জেআরএফ যদি পেয়ে যাও আর তো কোনো সমস্যা নেই, পুরো টাকাটাই কিন্তু তোমাকে 100% টাকাটা রিফান্ড করা হবে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু এখানে মাথায় রেখো। আচ্ছা, সিলেবাসের দেখো কোন জায়গাগুলো বিশেষভাবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নয়। অর্থাৎ এখন যদি তুমি পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবে। জেনারেল পেপারে যদি আমরা ধরি, দেখো জেনারেল পেপারে ভাবো তো টিচিং অ্যাপটিটিউড। কারণ কি, মনে রেখো এনটিএ নেট পরীক্ষাটা কিন্তু টিচার হওয়ার পরীক্ষা বা প্রফেসর হওয়ার পরীক্ষা। সেই প্রফেসর হওয়ায় টিচিং অ্যাপটিটিউড জায়গাটা কিন্তু অফ হতে পারে না, কারণ এ তোমাকে শেখায় কেমন করে পড়ানো উচিত, স্টুডেন্টদের মনস্তত্ত্ব কি, কোন পদ্ধতিতে পড়ালে ভালো হয় ইত্যাদি জিনিস শেখায় হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। সুতরাং এই অংশটা কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা একেবারে খুব কম। দ্বিতীয়, রিসার্চ অ্যাপটিটিউড। তুমি নেট পাস করে কি করতে যাবে? পিএইচডি করতে যাবে, বা এমফিল এখন অফ হয়েছে, পিএইচডি করতে যাবে, গবেষণা করতে যাবে। সেক্ষেত্রে তোমার জানা উচিত যে একটা রিসার্চ কেমন করে করা উচিত, তার শ্রেণী বিভাগগুলো কি। সুতরাং রিসার্চ অ্যাপটিটিউড থেকে বাদ যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, কিছু জিনিস, কিছু তত্ত্ব এদিক ওদিক হতে পারে, কিন্তু বেস কখনোই বাদ হবে না। কম্প্রিহেনশনটা থাকার সম্ভাবনা খুব কম, প্রবল রয়েছে। কমিউনিকেশন এবং এই আইসিটি, কারণ নিউ এডুকেশন পলিসিতে কিন্তু আইসিটির উপরে খুব বেশি জোর দেওয়া হয়েছে। সুতরাং এই দুটো মার্জ করে একটা কিছু হতে পারে বা দুটো আলাদা আলাদাভাবে থাকতে পারে। আচ্ছা, ম্যাথ, ডিআই, এইগুলোকে আমরা পরে দেখে নেব। হায়ার এডুকেশন সিস্টেম বলে আর একটা জায়গা রয়েছে, দেখো হায়ার এডুকেশন সিস্টেমও কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। তো আমরা বেসিক কিন্তু হায়ার এডুকেশন সিস্টেম, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, এই জায়গাগুলোকে কেন্দ্র করেই কিন্তু পড়াশোনাটা শুরু করতে পারি। আবার দেখো বাংলা সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা ধরি, দেখো তুমি ভাবো তো বাংলা ভাষার উদ্ভাবক ক্রমবিকাশ, সেই জায়গাতে চেঞ্জ হওয়ার কি জায়গা আছে? কারণ কি, তুমি যদি দেখবে, এক হচ্ছে ভাষার ইতিহাস আর একটা হচ্ছে ভাষাতত্ত্ব বা ব্যাকরণগত দিক রয়েছে। তো ভাষার ইতিহাসে আমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাচীন বাংলা, মধ্য বাংলা, এই জ্ঞান থেকে কি চেঞ্জ হতে পারে? বিশেষ কিছু চেঞ্জ হওয়ার কিন্তু জায়গা নেই। হ্যাঁ, কিছু অ্যাড কিছু বাদ এরকম হতে পারে, কিন্তু এই জায়গাগুলো থেকে বিশেষ চেঞ্জ হওয়ার জায়গা কিন্তু নেই। আর একটা দেখো যে দ্বিতীয় পার্টে যে ব্যাকরণের পার্টটা রয়েছে, সে ব্যাকরণের পার্টটা যদি তোমার সিলেবাসে থাকে তাও পড়তে হবে, সিলেবাসে না থাকলে তাও পড়তে হবে। কারণ কম্প্রিহেনশনের যে জায়গাটা থাকে, মানে এখান থেকে যদি প্যারাগ্রাফ আসে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকরণের অংশটা থাকে। তো এই একটা জায়গা। প্রাগ আধুনিক বাংলা আমাদের চর্যাপদের কি চেঞ্জ করবে? হ্যাঁ, আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের কি চেঞ্জ করতে পারে? হ্যাঁ, হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তনের কোনো একটা অংশকে বাদ দিয়ে আর একটা অংশকে দিল, বা কোনো একটা খণ্ডর বদলে এই খণ্ডটা চেঞ্জ হতে পারে। তো সেইভাবেই কিন্তু আমরা পড়াশোনাটাকে এগিয়ে রাখবো। তো এই একটা ছন্দ অলঙ্কারের একটা জায়গা। তুমি ভাবো ছন্দ অলঙ্কার, আমাদের ছন্দ অলঙ্কারের এখন যে ছন্দ অলঙ্কার রয়েছে তাতে কিন্তু সব রয়েছে। ছন্দ অলঙ্কারের ইতিহাস বিশেষ কোন জায়গাটা চেঞ্জ হতে পারে? দেখবে ছন্দ সাহিত্যের ইতিহাসে ক্রমবিকাশে কয়েকজনের নাম রয়েছে, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ ইত্যাদি। এদের মধ্যে কেউ চেঞ্জ হয়ে নতুন নাম আসতে পারে, বাদ বাকি কিন্তু সেম জায়গা থাকছে। ভারতীয় এবং পাশ্চাত্য কাব্যতত্ত্ব, এই অংশটায় ভারতীয় এবং পাশ্চাত্য কাব্যতত্ত্ব কিন্তু চেঞ্জ হওয়ার জায়গাটা খুব কম। কারণ ভারতীয় কাব্যতত্ত্ব আর পাশ্চাত্য কাব্যতত্ত্ব আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স,
পোয়েটিক্সকে বাদ দিয়ে পাশ্চাত্য কাব্যতত্ত্ব কিন্তু পড়া মুশকিল। অ্যাজ ইট ইজ এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে দেখো, যদি ইউনিট 1 এডুকেশনাল স্টাডিজ, এই জায়গাটা কিন্তু চেঞ্জের জায়গা খুব কম রয়েছে। ইউনিট 3 লার্নার, মানে টোটাল এডুকেশনটাই তুমি যদি এর আগের বারের সিলেবাস দেখো এবং এইবারের সিলেবাস দেখবে কিছু জিনিস অ্যাডিশনাল হয়েছে এবং কিছু জিনিস মার্জ হয়েছে। এডুকেশনের এই অংশগুলো থেকে বাদ দেওয়ার জায়গা খুব কম রয়েছে। তবুও আমরা যে ইউনিটগুলোকে ধরে নিতে পারি, ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 9 হতে পারে, এরকম একটা জায়গা হতে পারে। আর একটা হচ্ছে রিসার্চ ইন এডুকেশন ইউনিট 6, এই 3টে ইউনিটকে কিন্তু আমরা ধরে কিন্তু এগোতে পারি। সুতরাং পড়াশুনো স্টপ নয়, বরং পড়াশুনোকে আরো জোর দিয়ে যে জায়গাগুলোকে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই সেই জায়গাগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে রাখতে পারি, পরবর্তী যখন চেঞ্জ হবে যাতে সেই চেঞ্জের জায়গাগুলোতে আমরা বেশি সময় দিতে পারি। চলো দেখা হচ্ছে কোর্সে। মনে রেখো আমরা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু নতুন ব্যাচের ক্লাস শুরু করে দেবো। আজকে থেকে 31 ডিসেম্বর অব্দি অ্যাডমিশন চলবে। আর প্রথম 25 জনে কিন্তু ওই অফারটা পাবে D2024, অর্থাৎ D2024 এই কোডটাকে ব্যবহার করলেই কিন্তু তোমরা অফারটা পেয়ে যাবে, এক্সট্রা 1000 অফ হয়ে যাবে। আর এই আমি যে বিষয়গুলো বললাম যে পিডিএফ নোট, তোমার লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলোকে তুমি আগে ডেমো দেখে নেবে, একেবারে ইন ডিটেলস ডেমো দেখে নেবে। বায়ো লার্ন টুগেদার অ্যাপ এইটাকে তুমি ইনস্টল করে নেবে। বায়ো, যারা ম্যারাথন ক্লাসে ছিলে তাদের কাছে অধিকাংশ জনের কাছে থাকার কথা অ্যাপ, কারণ ওখানে আমরা ফ্রি মক টেস্টও নিয়েছিলাম, সেই জায়গাটা রয়েছে। যাদের কাছে নেই, এই জায়গাটা গিয়ে একেবারে শুরুতেই দেখবে জেনারেল পেপার এবং সাবজেক্ট দুটোরই ফ্রি কোর্স করে দেওয়া রয়েছে। সেই ফ্রি কোর্সের মধ্যে এই সমস্ত কিছু ডেমো ক্লাসগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, প্রাইস যেটা কোর্স ফি সেটা তো আমি ওভারঅল বলে দিলাম, ইনস্টলমেন্টেরও ব্যবস্থা রয়েছে, তারও ডিটেলস ওখানে দেওয়া থাকবে। সমস্ত কিছু ডিটেলস ওখান থেকে দেখে দিয়ে প্রয়োজনে 91236669 এই নম্বরটাই ফোন করে নেবে, এই নম্বরটাই তোমরা ফোন করে নেবে, 9123669664 এই নম্বরটাই ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোর্সে।